ইটস এ প্রিটি গুড আইডিয়া আমি বলবো। তো আমাদের বাংলাদেশ থেকে একজন 11 জন সিলেক্ট করে একটা কয়েক টাফ বিষয়। আমি ভাই এর সাথে পুরোপুরি একমত না। সবাই ভালো ভাই, সব টিমই আমার কাছে সমান। কারো হয়তো স্পিড আছে, কোনো প্রপার ব্রেন নেই। সব ব্যাটসম্যানের খেলা, মানে বোলারদের জন্য কিছু রাখা উচিত এখন। এত বড় একটা কাঠের টক্কা দিয়ে যখন মারে ভাই, কিন্তু প্রপার ক্রিকেটার যদি কোনো বলার ফর এক্সাম্পল আপনার ওর বোলিং এ ভেরিয়েশন আনতে বেসিক টেস্টিং থাকতে ইমোশনের জায়গা হচ্ছে ক্রিকেট। সাদা কোলা আপনি চব্বিশন করে দিয়ে আসতে একটা টিকে 10 ওভারের মধ্যে চেষ্টা না। এবার যখন বেবি হবে, মানে সন্তান সম্ভব যখন ভাবি, ইভেন তখন উনি প্র্যাকটিস করছে এবং হচ্ছে যে টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। জীবনে অনেক প্রবলেম থাকে, সবগুলার এক সাইডে দেখে মানুষ খেলতে আসে। এই কথাটা আমি মোটামুটি দেখি যে সবগুলা টিমই বলে, কিন্তু সবসময় এক্সিকিউটেড হয় না। আমার দেখা সবচাইতে ভালো টিমমেট আমি পোলাটারে বলি ছোট কাঁচামরি, খুবই জাল বেশি। এই যে ভিডিওটা করেন একদিন আমার মনে হয় আমার মেয়ের সাথে এখানে বসে দেখতেছিলাম যে আমার দেখার পর বাবা পিছিয়ে, মানে এই যে যেটা পাওয়া, মানে এটা আসলে আনবিলিভেবল। হ্যালো সবাইকে, স্বাগত জানাচ্ছি চ্যালেঞ্জার্স ট্রফি 2025 এর স্পেশাল আকর্ষণ ইন্টারভিউ পর্ব। আজকে আমাদের সঙ্গে আছেন টিম নর্থের 3 জন প্রতিনিধি। আছেন অধিনায়ক সাইদুল ইসলাম শাকিল ভাই, এবং আরও আছেন ওয়ান অফ দ্য মেইন বোলার্স মোহাম্মদ গোলাম রব্বানী ভাই, এবং সাথে আরও একজন অস্ত্রধারী বোলার ইন্দ্রজিৎ দা। তো আপনারা সবাই কেমন আছেন? একে একে বলতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি বাহিরে খুব চমৎকার আবহাওয়ায় আছেন। হ্যাঁ ভাই, এখানে একটু প্র্যাকটিস করতেছিলাম, তো ওখান থেকে একটু সাইডে আসলাম। বাহ, ডেডিকেশন। আপনি কেমন আছেন? ডেডিকেশন লেভেল 101। ইয়া, জি ভাই ভালো আছি। হ্যাঁ শাকিল ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো শুধু ভালোই থাকেন না, অনেক প্ল্যানিং এ থাকেন। তো দেখা যাক আজকে প্ল্যানিং এ কি হয়। আর দাদা কি অবস্থা, আপনি কেমন আছেন? জি ভাই ভালো, আর অনেক মোটিভেশন ফিল করতেছি, কারণ যে 3 জন বাঘা বাঘা প্লেয়ারদের পাশে আমি স্ক্রিন শেয়ার করতেছি। আই ফিল প্রাউড। একটু টু মাচ হয়ে গেল কি? না, আমার মনে একটু কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় যারা দর্শক তাদের হাতে ছেড়ে দিলাম। তো শাকিল ভাই, আপনাকে দিয়ে শুরু করি যেহেতু আপনি দলের ক্যাপ্টেন। প্রথমত এই টুর্নামেন্ট সম্পর্কে যদি আপনি খুব সংক্ষেপে বলেন। আমরা এই যাবৎ অনেক টুর্নামেন্ট একসাথে খেলেছি, আমরা একে অপরের বিপক্ষে খেলেছি, বিভিন্ন ধরনের টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টের বিশেষত্বটা আপনার কাছে আসলে কি লাগে? প্রথমে আসলে রাকিব ভাইকে ধন্যবাদ দিতে, এরকম একটা আইডিয়ার জন্য। একটা ইউনিক আইডিয়া, যেটার কারণে হচ্ছে যে আপনার বলেন কি বলেন, আমরা অনেকেই অনেক টুর্নামেন্ট খেলি, ফ্রাঙ্কফুট বলেন, এনআরবি বলেন বা বার্লিন, বাট এটা টিম ভিত্তিক। আর এখানে হচ্ছে আমাদের পুরা ডিভাইড করা আর কি, যে এক একটা সাইডের এক একটা মানে বাংলাদেশিদেরকে নিয়ে। ইটস এ প্রিটি গুড আইডিয়া আমি বলবো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার প্রত্যেকটা রিজিয়ন থেকে আপনার ওদের সেরা সেরা টিমটাই আসবে। মানে তোমরা আলাদা একটা কম্পিটিশন হবে এবং বোঝা যাবে যে মানে কোন রিজিয়নটা বেশি শক্ত। আর একটা আশা করি একটা ভালোই টুর্নামেন্ট হবে। জি, যেটা বলছিলাম, এটা ইউনিকনেস এই জায়গাতে যে আমরা সাধারণত একটা দলে খেলি, দেখা যায় এক একটা রিজনে 4টা-5টা দল থাকে। বার্লিন ইটসেলফ এখানে যেমন 7টা দল আছে। আমি জানি না আপনাদের ওদিকে কয়টা দল আছে, তবে এই চিন্তাটাই কিন্তু আসলেই খুবই চমৎকার। এবং এই টুর্নামেন্টের জয়ের উপরে আরেকটা বিষয় যে নির্ভর করবে, এইটা মনে হয় যে
বলা যায় এরকম যে পুটিং জাস্ট চেরি অন দ্য টপ অফ দ্য কেক। তো এ ব্যাপারে আপনারা সবাই অবগত নিশ্চয়ই। হ্যাঁ রব্বানী ভাই, এ ব্যাপারে আপনার ধারণা আছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে আমাদের এখানে একটা মানে এশিয়া কাপের একটা আয়োজন করা হবে। তো বাংলাদেশের ওই টিমটাই ওখানে চলে যাবে, যে টিমটা এখানে চ্যাম্পিয়ন হবে। তো আমাদের বাংলাদেশ থেকে 11জন সিলেক্ট করা একটা কোয়াইট টাফ বিষয়। তো আমরা এখানে একটা রিজন ভিত্তিক এই খেলাটা হচ্ছে। তো এখান থেকে যে দল চ্যাম্পিয়ন হবে তারা ওই এশিয়া কাপে খেলবে, যেখানে অংশগ্রহণ করবে পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান সহ আরো 4-5টি দেশ থেকে। তো আমি মনে করি যে এটা একটা আসলে অনেক ভালো টুর্নামেন্ট। আর নর্মালি আমরা টিম ওয়াইজ খেলি, তো এখানে অন্য এক টিমের সাথে অন্য টিমের একটা বন্ডিং হচ্ছে, এটাও একটা অনেক ভালো। আমি মনে করি একটা গুড আইডিয়া। জি, ধন্যবাদ। ইন্দ্রজিতা, তো আপনার কি মনে হয় যে এইটাই কি আসলে একটা ভালো পদ্ধতি হতে পারে, নাকি আপনার মনে হয় যে আরো অন্য কোনো পদ্ধতি হতে পারতো, যে না একটা টিমকে বাছাই করে এশিয়া কাপের মতো একটা গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করানো? আপনার কি মনে হয়? আমি ভাই এর সাথে পুরোপুরি একমত না। আমার কাছে মনে হয় যে এখানে চার টেবিলে যারা হচ্ছে যে এখানে মুখ্য ভূমিকা পালন করবে, যেমন ফর এক্সাম্পল আমরা যদি রানার্স আপ হই এবং দেখা গেল যে আমাদের ওখান থেকে ভালো বোলার কিংবা ভালো ব্যাটার্স এখানে পারফর্ম করতেছে, তাহলে যদি এমন হয় যে যেই দল জয়ী হবে সেই দলের প্লেয়ার্স গুলো এখানে সিলেক্টেড হয়ে গেল, তাহলে কিন্তু চার টেবিল কিন্তু ওটা একটা স্টেট, এবং ওটা কিন্তু মানে আমার মনে হয় যে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারতো। হতে পারে যে টিমটা আপনার একবারে বটমে পড়ে থাকবে সেখান থেকে কিছু ভালো প্লেয়ার পারফর্ম করতেছে, তো ওইভাবে ধরে ধরে আমার মনে হয় যে সমগ্র চারটা টিম থেকেই ভালো প্লেয়ার সিলেক্ট করে তারপরে ওইখানে গেলে আরো ভালো কাজ হতো আরো, বা এটা একটা ভালো উপায় হতো আমার কাছে মনে হয়। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের তো আপনার প্রোজ এবং কনস দুটোই আছে। মুরাদ ভাই, আমি একটা কথা বলবো এখানে। প্লিজ প্লিজ প্লিজ। এখানে আসলে হৃদয় রাকিব ভাই একটা জায়গা খালি একটা দিছে, সেটা হচ্ছে যে যে দল চ্যাম্পিয়ন হবে হুম। সেই দলের ক্যাপ্টেন যদি চায় অন্য টিম থেকে প্লেয়ার নিয়ে এশিয়া কাপে খেলবে, সে নিতে পারবে। এটা ওনাদের একান্তই চয়েস। আচ্ছা, তো এই যে একটা জিনিস আমরা জানতে পারলাম, তো যেটা হয়তো ইন্দ্রজিৎ দা যেই কথাটা বলেছেন যে ছোট্ট একটা পয়েন্ট থাকতে পারে যে একজন হয়তো আরো একটা ভালো খেলোয়াড় যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এশিয়া কাপে এমন একটা দলে সে কন্ট্রিবিউট করতে পারতো, তো সে করতে পারছে না শুধুমাত্র সে বিজয়ী দলে থাকছে না এই কারণে। তো এখানে একটা ক্যাপ্টেনের একটা কল থেকে গেল, তো এইটা খুব ভালো। ওকে, তাহলে আমার পরবর্তী প্রশ্ন শাকিল ভাইয়ের কাছে। প্রত্যেকটা দল যেহেতু প্রত্যেকটা দলের সঙ্গেই খেলবে, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে আপনিও যখন আপনার দল নিয়ে মাঠে নামবেন আপনি অলওয়েজ চিন্তা করবেন যে আই ওয়ান্ট উইন। তো আপনার কি মনে হয় যে কোন দলটি আপনাকে সবচেয়ে টাফ কম্পিটিশন দিতে পারে? ভাই অনেস্টলি বললে বাকি তিনটা টিমই ভালোই কম্পিটিশন দিবে। হুম। মানে প্রত্যেকটা মোটামুটি সবাইকে চিনি, যারা মানে যেসব টিমে আছে প্লেয়ার্স সবাই নিজেদের জায়গায় সেরা। তো মানে তার মানে হচ্ছে প্রত্যেকটা টিমে যে 11 জন খেলবে সাথে রিজার্ভ ডে যারা থাকবে সবাই সেরা। তার মানে আমাদের সেরাদের বিপক্ষেই খেলেই জিততে হবে। এমন না যে আমরা 1-2 জন বা 3 জনকে, যেটা হয় আমাদের মানে টিমে নর্মাল টিম, মানে আমাদের যে নিজস্ব টিম আছে এগুলাতে 4-5 জন আউট হইলে মানে অনেকটা দেখা যায় পরে বলার লাইন আপে চলে আসে। তো এইসব টিমে এরকম না, সবাই দেখা যাচ্ছে 11 জন ব্যাটসম্যান, 11 জনই বোলার। আর স্পেশালি আমি বলবো বার্লিনের কথা, বার্লিন বলেন বা এনআরবে বলেন বা ফ্রাঙ্কফুটের কথা, মানে আই মিন ওই সাইডের কথা বলেন, ফ্রাঙ্কফুট, মিউনিক, সবাই ভালো ভাই। সব টিমই আমার কাছে সমান। মানে কাউকে রেখে কাউকে আমি সামনে নিতে এরকম আসলে আমি পারতেছি না, কারণ সবাই বেস্ট নিজেদের জায়গায়, সবাই বেস্ট। অবশ্যই এরকম টুর্নামেন্টের এটা একটা বৈশিষ্ট্য যে যেহেতু চারটা রিজনকে ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা রিজনে মানে 5, 6, 7টার বেশি দল আছে, আর প্রত্যেকটা দলে যদি দুটো করেও যদি ভালো খেলোয়াড় থাকে তাহলে দেখা যায় যে সবাই কোনো না কোনো ভাবে ভালো খেলোয়াড় ক্যাটাগরির মধ্যেই পড়ে যাচ্ছে। তো রব্বানী ভাই, আপনার কাছে আমার এবারের প্রশ্ন, যেহেতু আপনি ভেন্যু সম্পর্কে জানেন, খেলাটা যদি ভুল না বলে থাকি রেকলিং হাউসে না হবে, পিচটা আপনি ভালো করে জানেন এবং মাঠ সম্পর্কে ধারণা আছে। তো যেহেতু আপনি মূলত বোলার, তো একটু অ্যাজ এ বোলারের পার্সপেক্টিভ থেকে আপনার থেকে শুনি ওই পিচে বল করাটা কতটা সহজ বা কতটা কঠিন, তার মধ্যে শর্টেস্ট ফরম্যাট অফ ক্রিকেট, তো এখানে একটা বোলারের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? আসলে আমি ওখানে পরপর 2টা টুর্নামেন্ট খেলছি, গতবার জিপিএল খেলছি, এবার এনআরবি কাপ খেলছি।
আমরা এলিটিস্টের হয়ে এনআরবি কাপ এবার চ্যাম্পিয়ন হয়েছি। তো আমি ওখানে যেটা ফিল করছি যে ওখানে গতবারে জিপিএল এ বলটা একটু পাতলা ছিল। তো পাতলা হওয়ার কারণে তো আমি দেখছি যে তুলনামূলক ভাবে 10 ওভারে এমনও হয়েছে যে 190 রানও হয়েছে ওখানে। আবার এমনও হয়েছে যে কোনো ম্যাচে 140 রানও হয়েছে, 127 রানও হয়েছে। তো গতবারে তুলনামূলক ভাবে বেশি রান হয়েছিল, আমি যেটা ফিল করছি। বলটা পাতলা ছিল আর এরিয়াটাও তুলনামূলক ভাবে একটু ছোট ছিল। এইবার এনআরবিতে ঈদ কাপে যেটা হয়েছে, বলটা একটু মানে টেপ একটু ওয়েট বেশি ছিল, যার কারণে তুলনামূলক ভাবে একটু কম রান হয়েছে। তো আমি মনে করি এখন তো টেপ টেনিস খেলা হয়েছে সব ব্যাটসম্যানদের, নট অনলি টেপ টেনিস, এইটা আপনার অন্যান্য ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলো হয়েছে সব ব্যাটসম্যানের খেলা, মানে বোলারদের জন্য কিছু রাখা উচিত এখন। আমি মনে করি যে মানে কমিটি যদি ভালো করে থিঙ্ক করে তাহলে একটু এই বিষয়টা যেন খেয়াল রাখে যে একটু যদি বলটা একটু ভারী হয় তাহলে তুলনামূলক ভাবে একটা বোলিং এর জন্য অনেক কিছু ওখানে থাকে। আর নর্মালি ওখানে পিচ অনেক ফ্ল্যাট হওয়ার কারণে মানে ব্যাটসম্যানদের জন্য ওটাকে আমি মনে করবো একটা স্বর্গ, অনেক আর কি রান আসে নর্মালি। ইভেন আমি বলবো গতবার যদি আমি ভুল না করে থাকি, একজন ব্যাটসম্যান ছিল, সে 4 ম্যাচ খেলছিল, 10 ওভারের খেলা, সে 4 ম্যাচের মধ্যে 3টা সেঞ্চুরি করছিল, তার স্ট্রাইক থাকে 350। তো এটা তো আর হয় না। তো ওই ওই রকম ব্যাটসম্যান আবার দেখছি শাকিল ভাই এবার আমাদের বল করছিল, ওকে আবার এবার আউট করছিল শাকিল ভাই। তো এবার বলটা একটু তুলনামূলক ভাবে আর কি আমার মনে হয় যে বোলিং ব্যাটসম্যান দুইটার জন্যই ফেভার ছিল। তো আমার মনে হয় কমিটিদের ফোকাস রাখা উচিত এমন বল বানানো যেখানে দুই দলেরই থাকে। কেননা আমরা এখান থেকে, আমি নর্মালি বলি, আমরা যে খেলতে যাই যারা বল আর 10 ওভারে খেলাতে আমরা কিন্তু ব্যাট পাই, তো আমাদের বোলিং করে আমাদের একটু নিজেকে দেখাইতে হবে ওখানে। তো বল যদি এরকম হয় তখন কিন্তু খেলাটা শুধু ব্যাটসম্যানদের হাতেই থাকে। তো আমি মনে করি যে ওই রকম বল নির্বাচন করা উচিত, ওই রকম ফিল্ড নির্বাচন করা উচিত যেখানে আর কি বোলিং ব্যাটিং দুইটারই একটা থাকে, কম্বিনেশন থাকে। আপনি এখন আইপিএল দেখেন, আইপিএল কি আপনি আর এনজয় করেন আপনার আগের মতো করেন? 120 রান দিয়েও ফাইট করা যায়, কিন্তু এরকম হওয়া উচিত আমি মনে করি খেলাটা। তো আমার পার্সপেক্টিভ হচ্ছে বল যদি ওয়েট কম হয় তাহলে ওখানে রান আপনার 140-30 ইজিলি হয় 10 ওভারে। আর একটু যদি ওয়েটটা একটু ভ্যারি করে তাহলে আপনার রান 10 ওভারে 100 থেকে 120 এইরকম। এটাই আমার ধারণা। আচ্ছা, ধন্যবাদ আপনার খুব গুরুত্বপূর্ণ ইনপুট দেওয়ার জন্য। তার কারণ ব্যাটসম্যান তো ব্যাটসম্যানের চিন্তা করে, তা একজন বোলার যখন সে তার মতো করে চিন্তা করে, তার ইনসাইটটা কিন্তু খুব চমৎকার লাগে। তো ইন্দ্রজিৎ দা, আপনার কাছে আমার প্রশ্ন যে আগামী যে টুর্নামেন্টটা যে হবে, তো এই টুর্নামেন্ট স্পেশালি ফিল্ডের সাইজ, এইটা এই ধরনের শর্ট ফরম্যাটে কতখানি ম্যাটার করে, এবং আপনার মতে ফিল্ডের সাইজটা কেমন হওয়া উচিত? আমি এই সিজনে গুরুত্বপূর্ণ দুইটা টুর্নামেন্টে পার্টিসিপেট করছি, একটা হচ্ছে রেকলিংগেনে ঈদ কাপ আর এটাও বার্লিনে ঈদ কাপ। তো দুইটা ফরম্যাটে আমার কাছে মনে হয়েছে যে ফিল্ডের যে সাইজ ছিল সেটা ঠিক ছিল। আর এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যারা হইতেছে এখানে, মানে যারা এটা আয়োজন করে, তাদের একটা সেন্স অলরেডি গ্রো হয়ে গেছে যে ফিল্ডের সাইজ কেমন হতে হবে। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ফিল্ডের সাইজ নিয়ে কারো কোনো অবজেকশন কিংবা কমপ্লেন আছে নাকি, আমার পার্সোনালি আমার পক্ষ থেকে নাই। তো আমার মনে হয় না কারো হওয়া উচিত, কি জানি উচিত হতে পারে, কিন্তু আমার পক্ষ থেকে নাই। আমার কাছে মনে হয় যে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজই, মানে ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য টেপ টেনিস ক্রিকেট। বাহ, খুব চমৎকার চমৎকার, ভালো লাগলো কথাটা যে আপনি যথাসম্ভব সব দিক বিবেচনা করে আপনি উত্তরটা দিলেন যে না, আমি যে শুধু একজন বোলার হিসেবে চিন্তা করব যে এই টেপ টেনিসেও হচ্ছে যে 60 মিটার 70 মিটার বাউন্ডারি দিতে, এমনটা বিষয় নয়। তো খুব ভালো লাগলো আপনার ইনপুটটা। এবং গোলাম রব্বানী ভাই, আপনি যেটা বলছেন এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ খেলাটা যদি শুধুমাত্র ব্যাটিং সেন্ট্রিক হয়ে যায় তাহলে খেলার ভিতরে আর কোনো জানও থাকে না। শাকিল ভাই, আমার কাছে আপনার একটা প্রশ্ন, যেহেতু আপনি অনেকদিন ধরে ক্রিকেট খেলছেন, এই লোকাল ফরম্যাটই হোক, আপনি ক্রিকেট বলে খেলেন, আপনি জার্মানি বুন্দেসলিগাতেও আপনার খেলা হয় আর কি। ক্রিকেট বলের ব্যাপারটা বাদ দেই, এই যে আমরা লোকাল যেভাবে খেলি টেপ টেনিস বলে, একটা বোলার 1 ওভারে 6টা সুযোগ পাওয়ার পরেও ক্রিকেটটা কেন ব্যাটসম্যানস গেম হয়ে গেল? কি এমন অপরাধ আমরা যারা বোলার? ভাই রে ভাই, সেই প্রশ্ন করছেন আমারে। জিনিসটা হচ্ছে আপনার হাতে ছোট্ট একটা বল আছে, আমার যেটা, আর ব্যাটসম্যানের কাছে এত বড় একটা লাগা, মানে কি কাঠের তক্তা আছে, কাঠ আছে। এজ এ পয়েন্ট অফ ভিউ ওর কাছে পাওয়ার বেশি, আপনার থেকে বেশি। আর আমরা যারা মানে খেলাধুলা করি, আমরা কেউই বল মনে হয় না 120-25 উপর বল করতে পারি। আমি শুধু আমাদের খেলাটাই কথা বলতেছি ইন জেনারেল, মানে আমরা যারা এইটাই বলে খেলি বাংলাদেশি, আমরা যখনই বল করি দেখা যাচ্ছে বলটা 105-110 গিয়া ব্যাটসম্যান ফিস্ট করতেছে। এত বড় একটা কাঠের তক্তা দিয়ে যখন মারে ভাই,
তখন আসলে কি বলবো, আপনার ওর কাছে পাওয়ারটাই চলে আসে বেশি, কারণ ছোট জিনিস বড় জিনিস দিয়ে মারতেছে লাগতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখানে যারা টেপ বলে খেলতেছে সবাই মানে প্রচুর খেলাধুলা করতেছে, প্রচুর সামার আসলে প্রচুর খেলে। আর একটা সময় দেখা যায় যে আপনার স্পেশালি বেডিং এর ক্ষেত্রে, যে ঠিক আছে আপনার কথা রাইট যে 6টা চান্স আছে, কিন্তু আপনার সাথে এটাও চিন্তা করতে হবে, একটা ব্যাটসম্যান হয়তো বা 2টা 3টা মারবে, 4 নম্বর বল আউট হওয়ার চান্স বেশি। একটা ব্যাটসম্যান মারবে 5টা, কিন্তু একটা বলারের একটা বলই দরকার ওই ব্যাটসম্যানটা আউট করার জন্য। আর একটা আমার হিসাবে যেটা হচ্ছে, যদি কোনো বলার ফর এক্সাম্পল আপনার ওর বোলিং এ ভেরিয়েশন আনতে পারে, বেসিক স্টিক থাকতে পারে, দেন এটা টেপ বল হোক আর ক্রিকেট বল হোক, সে যে কোনো কিছুতে পারফর্ম করতে পারবে। কারণ সে যদি একটা ব্যাটসম্যান রিড করতে, ফর এক্সাম্পল মুরাদ ভাই ব্যাটিং এ আছে, ইন্দ্রদা বোলিং আছে, ইন্দ্রদা যদি মাথা দিয়ে চিন্তা করে ওকে মুরাদ ভাই কি করতে চাচ্ছে, তার কোন জায়গায় দুর্বলতা এবং আমার স্ট্রেংথ কোন জায়গায়, সেই চিন্তা করে যদি একটা বলার বল করে, আমার মনে হয় না কোনো ব্যাটসম্যান এত সহজে এই বলারটাকে মারতে পারবে। হয়তো বা একটা মারবে, কিন্তু 2 নম্বরটা মারতে গিয়ে সে আউট হবে। তাহলে আপনার যে কথা দ্বারা আমি বুঝলাম, তাহলে আমরা কি অ্যাকচুয়ালি ক্রিকেটটা ব্রেন দিয়ে কম খেলি এবং বডি দিয়ে বেশি খেলি? আহ এটা আসলে বিটার ট্রুথ। হুম হাতে গোনা কয়েকজন ছাড়া, মানে আমি যতটুকু দেখছি এই 5-6 বছরে জার্মানিতে ঠিক বলে, হাতে গোনা কিছু প্লেয়ার ছাড়া সবাই চায় মানে জোরে শক্তি দিয়া শুধু মারার চেষ্টা করে, যেটা আসলে আলটিমেটলি কোনো ভালো কিছু নিয়ে আসে না। হয়তো বা দেখা যায় 2টা 3টা 4টা মারার পর সে আউট হয়ে যাচ্ছে, কিন্তু টি10 ফরম্যাটে এইটাই ইফেক্টিভ। আবার কিন্তু আপনার ওইদিকে চিন্তা করতে হবে, আপনি 3টা মারছেন 4টা মারছেন 7 বল খেলছেন, দেখছেন না 4টা মারছেন মানে 424 রান, 7-8 বল আপনি 24 রান করে দিয়ে আসছেন একটা টিমকে 10 ওভারের ম্যাচে, দেখছেন না। চমৎকার একটা ইনসাইট ছিল, চমৎকার। গোলাম রব্বানী ভাই চলে গেছেন কারণ ওনার ফোনের ব্যাটারি শেষ। উনি আগেই বলেছিলেন ওনার চার্জ শেষ হয়ে গেছে। আমার এই প্রশ্নটাও একটু শাকিল ভাই আপনার কাছেই থাকবে। আচ্ছা না, এই প্রশ্ন আপনাকে না করে আমি ইন্দ্রজিৎ দাকে করি, ভালো হবে। কারণ আহ, আপনি ধরুন, আমি অ্যাজ এ বোলার আমাকে যেভাবে অ্যানালাইসিস করি, হয়তো আপনি আমার বোলিং দেখে হয়তো ভিন্নভাবে অ্যানালাইসিস করেন, খুব স্বাভাবিক। ইন্দ্রজিৎ, আমার প্রশ্ন দেখুন, আমরা যারা খেলি আমার মনে হয় যে শাকিল ভাইয়ের মতো ইকোনমি খুব কম বলারেরই আছে, ঠিক কিনা বলেন? অবশ্যই। জি। ডেফিনেটলি ওনার তো স্কিল সেট আছে, এটা ঠিক। এছাড়া আপনার কি মনে হয় যে আর কি কি কারণে উনার ইকোনমি রেট আমাদের সবার চাইতে এত ভালো? আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি শাকিল ভাই থেকেই বেশি অনুধাবন করছি, যে উনি প্র্যাকটিসকে সবসময় গুরুত্ব দেয়। তো শাকিল ভাই ইভেন যখন মানে এবার যখন বেবি হবে, মানে সন্তান সম্ভব যখন ভাবি, ইভেন তখন উনি প্র্যাকটিস করছে এবং হচ্ছে যে টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। তো উনার একটা ইমোশনের জায়গা হচ্ছে ক্রিকেট। আর তাছাড়া হচ্ছে যে শাকিল ভাইয়ের মতো এত স্পিডে বল সবাই করতে পারে না, কাজেই উনার কাছে যেই অস্ত্রগুলো আছে সেটা অনেকের কাছেই নাই। কারো হয়তো স্পিড আছে কিংবা প্রপার ব্রেন নাই। তো আমি বলবো যে এই 2টা দিক দিয়ে শাকিল ভাই খুব স্বাবলম্বী। এই 2টা বিষয়ই উনাকে খুব বেশি মানে এই আপনার অ্যাডভান্স করে ফেলে। তো আপনার আমি শুধু বোলার শাকিলকে বলবো না, উনি একজন ভালো ব্যাটসম্যানও। তো আমরা সেই ব্যাটসম্যান আবার শাকিল ভাই যখন ব্যাট, কিন্তু আমি বলবো যে উনার সেটা উনি শক্তি দিয়ে খেলে। কারণ উনার থেকে আমরা যত বড় বড় ছয় দেখি, সেটা মানে আমার শক্তিতে সেটা কুলাবে না। কাজে উনার সেই স্কিল বলেন, ধৈর্য বলেন, পেশেন্স বলেন, ইমোশন বলেন, উনি উনি একটা Passion বলেন। মানে ইজ এ প্রপার ক্রিকেটার হ্যাঁ, from my point of view. That's why he is so much successful in this format. agreed, and it's well deserved because the amount of time, amount of effort, amount of dedication he gives for the cricket, and yeah, it shows. দাদা, আমি তো আপনার ক্যাপ্টেনের কাছ থেকে হচ্ছে যে আপনার টিম সম্পর্কে শুনবো। তো আপনার টিমের কোন দিকটা আপনি খুব ভালো দেখেন? এটা বলা বাহুল্য যে প্রত্যেকটা টিম অনেক স্ট্রং। তারপর আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন আপনাদের টিমে ব্যাটসম্যান ওরিয়েন্টেড, বোলার ওরিয়েন্টেড, নাকি একটা প্রপার ব্যালেন্স টিম? আমি এক্ষেত্রে একটু আউট অফ দ্য বক্স মানে ভাবতে হয়, বা আমি একটা আউট অফ দ্য বক্স কথা বলতে হয়, যেটা হচ্ছে যে এই যে সৈকত চলে আসছে, যে হি ইজ অলসো ওয়ান অফ আওয়ার ভাইটাল মেম্বার্স। থেকে দেখে আসলো রব্বানি। যাই হোক, এখানে না এক ব্যাটসম্যানের নাম সৈকত আমাদের একটা ভাইটাল মেম্বার। তো আমাদের টিমের সবচাইতে বড় যেই আপনি যদি শক্তি বলেন, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে পার্সোনাল রিলেশন। আর হচ্ছে যে এই ক্ষেত্রে মানে
আমাদের আগে থেকে একটা বার্তা দেওয়া আছে যে আমরা চ্যাম্পিয়ন হই কিংবা না হই, আমরা খেলা এনজয় করব। এবং এই কথাটা আমি মোটামুটি দেখি যে সবগুলা টিমই বলে, কিন্তু সবসময় এক্সিকিউটেড হয় না। হুম হুম হুম। কিন্তু ব্রেমেন টিম কিংবা আমি এই যে নর্থ যে টিমটা, সেটা আমি সব ক্ষেত্রে দেখি যে এক্সিকিউশনটা আমি দেখতে পাই। তো এটাই আমাদের একটা বড় অস্ত্র। মেন কথা হচ্ছে যে আমরা হারি কিংবা জিতি, আমরা সেটা এনজয় করি। আচ্ছা, ওইটাই হলো ছোটবেলায় আমরা যেটা শিখেছিলাম, 10 হ্যাঁ, মিলে করি কাজ, হারি জিতি নাহি করি লাজ। কাজ, মানে 11 মিলে করি কাজ, হ্যাঁ হারি জিতি না হিল। হ্যাঁ, বলেনি সবে সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো এইবার আমরা আমাদের ক্যাপ্টেন এর থেকে জানবো তার টিম প্লেয়ারদের প্রোফাইল এবং তাদের সম্পর্কে। ক্যাপ্টেন ডেফিনেটলি মতামত দেবেন, আমরা সব শুনবো। তো শাকিল ভাই, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাই। জি। তো আপনার ব্যাপারে আর না বলি, কারণ আপনার ব্যাপারে সবাই জানে। বলুন তার প্রথমে, এরপরে কার দিকে যাব? আপনি যেভাবে বলবেন সেভাবেই যাব। আচ্ছা, যে আমি ওই উপর থেকে যেতেছি, আমার পরে আকিব ভাই। আকিব 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 ভাই হচ্ছেন আমাদের ব্যাটসম্যান। হুম। উনি নর্মালি উনি শর্ট পিচে খেলান, কিন্তু ওনার মাঝে একটা ক্লাসিক একটা খেলা আছে, সাথে সাথে ওনার লং পিচে প্র্যাকটিস করতেছেন অনেকদিন ধরে। হুম। সো এই হিসাবে ওনাকে মেইনলি নেয়া, আমাদের বলতে পারেন একটা ডিপেন্ডেবল ব্যাটসম্যান বলতে পারেন আপনি। ওকে, চমৎকার চমৎকার। তারপর অমিত সেন দাদার কথা তো কিছু বলার নাই, সবাই জানে সবাই চিনে। উনি হয়তো বা আসবে, হয়তো উনি আসবে না, ওইটা সময়ের উপর ছেড়ে দিলাম আমরা, দেখা যাক কি হবে অমিত দার আচ্ছা, বিষয়ে। অমিত দা যে কোনো টিমের জন্য একটা অটো চয়েস হতে বাধ্য, কারণ যদি তার স্ট্যাটস, তার খেলার স্টাইল, ইভেন ফিল্ডিং সব যদি দেখেন, তো লাইক ইজ আ মাস্ট প্লেয়ার। বিনয় আহমেদ, সে নতুন আসছে দেশ থেকে ব্রিমেনে। হুম। এখনো এইখানে কোনো টিম বলে খেলায় নাই, কিন্তু খুবই ভালো এবং দ্রুত গতির একটা বলার, এবং আচ্ছা, আমার হোম সিলেটের মানুষ। সবাইকে বলে রাখি যে ক্রিক হিরোজ স্ট্যাটস অনেক সময় সবকিছু প্রদর্শন করে না। যেমন আমাদের বিনয় আহমেদ, উনি এই প্রথম জার্মানিতে এসেছেন কিছুদিন হলো, আর বাংলাদেশে এই ধরনের ক্রিকেট স্কোরিং এর কালচারটা হয়তো এখনো ক্রিক হিরোজে তৈরি হয়নি, হলে আমরা জানতে পারতাম। তারপর এইবার ফরহাদ নিয়া বেটার হয় যদি ইন্দ্রদা বলে, কারণ উনি ফরহাদে আমার থেকে আরো বেশি চিনে। ফরহাদও বলা যেতে পারে যে একটা চমক। কারণ হচ্ছে যে আমরা ফার্স্টে যখন ব্রেমেন থেকে প্লেয়ার সিলেক্ট করা শুরু করি, ওর মধ্যে তীব্র আগ্রহ ছিল, এবং যেটা দেখতাম যে প্র্যাকটিস ম্যাচ গুলাতে সবসময় অ্যাটেন্ড করার চেষ্টা করতো এবং অন্যান্য প্লেয়ারদেরকে সে অনুপ্রাণিত করতো। সেখান থেকে আমাদের মনে হয়েছে যে হি কুড প্লে এ বেটার ক্রিকেট। দেন হচ্ছে যে আমরা যখন তার সাথে খেলি এবং তখন দেখি যে তার গেম সেন্স খুব ভালো, এবং হি ইজ অলসো এ গুড বোলার এন্ড অলসো এ হ্যান্ডি ব্যাটসম্যান অ্যাজ ওয়েল। এই তো, আর খুবই ভালো টিমমেট। আমরা যেটা বলছি যে আমাদের টিমমেট হিসেবে হি ইজ এ অটো চয়েস। খুব চমৎকার। তো নেক্সট যাব হাসান। হাসান। হাসান ভাই জার্মানিতে আসছে প্রায় 1 বছর হয়েছে। উনি নর্মালি খেলা হচ্ছে আপনার কাসেলের টিমের হয়ে, উনি কাসেলেই থাকেন। আর ওই কাসেল থেকেই ওনার সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে আপনার ঈদ কাপে, হচ্ছে আপনার যেটা আপনার ডুসেলডর্ফ বা অন্য টিম মিলা দিচ্ছিল, তখন ওনার সাথে পরিচয়। খুবই দুর্দান্ত একজন ভালো বোলার, একজন খুবই ভালো ব্যাটসম্যান। আপনি বলতে পারেন আমাদের টিমের মিচাইল স্টার্ক, ওনাকে বলতে পারেন উনি লেফটি বোলার। আর ব্যাটসম্যান হচ্ছেন ধরেন খুবই ভালো। আমি কার সাথে মানে বলবো যে আপনি ডিপেন্ড করতে পারবেন অ্যাটলিস্ট যে 5-6টা ছক্কা মেরে উনি চলে আসবে, সেরকম একটা ক্যাপাবিলিটি ওনার মাঝে আছে। চমৎকার, আমরা অপেক্ষায় থাকলাম যে তার ব্যাটিং এবং বোলিং দুটি দেখার জন্য। আসলে আমাদের টিমের জন্য একটা আশীর্বাদ বলতে পারেন। ওয়াও। এরপরে আছেন নয়ন। আচ্ছা, নয়ন ভাই ব্যাপারটা হচ্ছে রশিদ। ওনার সাথে আমি প্রথমে হেনোভারে খেলছি প্রায় 2017, 18, 19 এই 3 বছর। তার মাঝখানের পর উনি খেলা বাদ দিয়ে দিয়েছিলেন, এখন আবার গত বছর থেকে শুরু করছেন। নর্মালি উনি হচ্ছেন অলরাউন্ডার। আমার এখনো মনে আছে একটা ম্যাচ আমরা পাকিস্তানের সাথে খেলছিলাম আর কি, আপনার হেনোভার টিম থেকে, হেনোভার বাংলাদেশিরা। তো আমি আউট হয়ে গেছি, আমাদের আর টিমের 2টা ব্যাটসম্যান আউট হয়ে গেছে, উনি দাঁড়ায় একাই পিটাইতেছে সবাই। মানে ওনার যে দিনটা, যেদিন ওনার সামনে কেউ দাঁড়াইতে পারবে না ব্যাটিং এ। উনি খুবই মানে একটা বলতে হয় যে উনি খুব দুর্দান্ত লেভেলের ওভারে 2-1টা ইয়র্কার মারে, যেগুলো আসলে একটা ব্যাটসম্যানের জন্য ফিরানো খুবই কষ্ট। ওকে, সো rest of the Skip. teams, yeah, rest of the teams careful. দাদার মুখ থেকে শোনার কোনো সুযোগ নাই। এখন শাকিল ভাই আপনিই বলুন। আসলে এই মানুষটাকে অনেকদিন ধরে চিনি। এত কিছু বলা যায় না, বলতে হবে যে মানুষের ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা আছে। প্রথম কথা হচ্ছে এটা, মানে একজন মানুষের যখন ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকে,
জীবনে অনেক প্রবলেম থাকে, সবগুলার এক সাইডে রেখে মানুষ খেলতে আসে, এই মানুষটা হচ্ছে সেটা। আর আরেকটা হচ্ছে উনি এমন একজন বলার যে আপনি যার উপর বিশ্বাস রাখতে পারবেন যে উনি আপনাকে কিছু একটা ডেলিভারি দিবে। আমার যেটা এখনো মনে আছে, আপনার আমরা যখন গতবার জিপিএল খেলি তখন আমিও রান দিতেছি, রাব্বানিও রান দিতেছি, কিন্তু উনি একমাত্র বলার যে ওভারে 2 বা 3 রান, সেই রেকলিংয়ের হাউজেনের পিছে সবাই মাইর খেতেছে, উনি 2 ওভারে 7 রান 8 রান করে বোলিং করতেছে। আর সবচেয়ে একটা জিনিস খেয়াল করুন আপনি, উনার রান আপটা মানে এত স্মুথ রান আপ এখনো পর্যন্ত, টু বি ভেরি অনেস্ট, কারো আমি এখনো পর্যন্ত দেখি। আমাদের এই লেভেলের ক্রিকেটে আই অ্যাবসলিউটলি এগ্রি ভাই, যে এত ফাইনেস্ট এন্ড স্মুথেস্ট, এত সুন্দর করে কেউ রান আপ নেয় না। নো ওয়ান, নো ওয়ান। মানে এটা সবচেয়ে বেশি আমার মানে, একটা বলার যখন রান আপটা স্মুথ থাকে বোলিংটা অটোমেটিক চলে আসে। উনি রান আপ বলেন, ফলো থ্রু বলেন, মানে অন্য লেভেলের। আমি চেষ্টা করি নিজে এই যে রান আপটা ঠিক করা, কিন্তু আমার হয় না, কিন্তু ওনার রান আপের প্রেমে পড়ছি আমি, টু বি ভেরি অনেস্ট। মানে এরকম এখন পর্যন্ত কারো দেখি নাই। সহমত। আর সবচেয়ে বড় জিনিস টিমমেট, টিমমেট আগলে রাখার সবাই চেষ্টা করে, হোয়াট এভার হ্যাপেন্স, হোয়াট এভার শিট হ্যাপেন্স, আগলে রাখবে সবাই রে। কি বলবো এখন এই মানুষটার ব্যাপারে? ইন্দ্রদা বলেন। আমি ফার্স্টে শুরু করতে চাই হচ্ছে এখানে কার রেফারেন্স আনতে চাই, অমিত দার রেফারেন্স আনতে চাই। আমরা ফার্স্টে গেলাম হচ্ছে এই রেকলিংয়ের হাউসে ঈদ কাপে খেলার জন্য। তো আমরা একটু দেরি করে পৌঁছাইছি, জুয়েল ভাই আগেই পৌঁছায় গেছে। তো এই জন্য দূর থেকে জুয়েল ভাইকে দেখে আমরা চিনতে পারতেছি না। তো তো অমিত দা বলতেছে, আচ্ছা ওই চিকন করে ছেলেটাকে। ও আচ্ছা, আর গাড়ি তো চেঞ্জ করেননি উনি, গাড়িটা তো দেখছিলেন আপনারা নাকি? গাড়ি দেখে বোঝা গেছে, কিন্তু আসলে চুরি পিছনে নাকি বুঝি নাই। যাই হোক, বাট উনি যদি বলা হয় আমার দেখা সবচাইতে ভালো টিমমেট। এই তারপরে একটা হচ্ছে পরিচয় আমরা জানতাম না এলিটিস্ট হওয়ার আগে সম্ভবত। না, আমি আচ্ছা, অলরেডি আপনারা দেখছি। জানতেন, আমরা এ পাশ থেকে আমরা কেউ জানতাম না। ওকে। আমার বেশ কয়েকটা আমার বেশ মানে কয়েকটাই সৌভাগ্য হয়েছে ওনার সাথে খেলার জন্য এল টেস্টের আগেও। তো ভাই তো একজন যথেষ্ট মানে মানে এক্সট্রিম লেভেলের জেন্টেলম্যান। এটা গেল একটা পার্ট। খেলার দিক দিয়ে ব্যাটিং মানে যদি ওনার দিন হয়, সেটা আমি বিশ্বাস করি ওনার যদি ব্যাটার হিসেবে যদি ওনার দিন হয়, তাহলে সেই দিন বোলারদের জন্য না, এটা বোলারদের জন্য নাইটমেয়ার। আমার সে দুর্ভাগ্য বোলার হয়েছিল হিসেবে এমন যেই হোক একদিনে, না কেন। দাদা আমার দুর্ভাগ্য হয়েছিল এমন একদিনে উনার বিপক্ষে খেলার, অতএব খুব ভালোভাবে জানি হাড়ে হাড়ে টের পাই। হ্যাঁ, এটা মানে উনার বিপক্ষে আমার এখনো মনে হয় দুর্ভাগ্য হয় নাই যে বল করার। তো এটার জন্য আমি অলওয়েজ নিজের লাকি ফিল করি। আর জুয়েল ভাই একজন অসম্ভব রকমের জেন্টলম্যান, অসম্ভব রকমের ক্রিকেট সেন্স রাখে, অসম্ভব রকমের ভালো ব্যাটসম্যান, অসম্ভব রকমের ভালো ফিল্ডার, অসম্ভব রকমের ভালো টিমমেট। ওনার জন্য আরেকটা জিনিস বলতে হয় যে উনি বিগ ম্যাচ প্লেয়ার। Exactly. এই লাস্ট ঈদ কাপে মনে করেন এই বিসিসিবির হয়ে খেলছিল, ফাইনালে গিয়ে দুর্দান্ত একটা ইনিংস খেলছে। And that made the difference. His innings. তো আমি বলবো উনি বিগ ম্যাচ প্লেয়ার। এক্স্যাক্টলি। আর একটা জিনিস কি, এটা আমার যতটুকু ক্রিকেট খেলার অভিজ্ঞতা বা ইন্টারন্যাশনাল খেলা যতটুকু দেখা হয়, একটা ব্যাটসম্যান প্রতি ম্যাচে কোনোদিনও রান করতে পারবে না, ইম্পসিবল। ক্রিকেট স্পোর্টস ইজ নট এ সায়েন্স, ইটস অ্যান আর্ট, অ্যান্ড এভরি টাইম দ্য পারফরমেন্স উইল ডিফার ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান। উনি যদি 5 ম্যাচ খেলে, you're sure that he will just make 2 matches out of 5 in your way, and he's that kind of impactful. আমি নিশ্চিত যে শাকিল ভাই, he is more than happy. If I say that he's lucky as well, it will not be wrong to have a player like him in his team, isn't it, Shakil bhai? He is another blessing. Yeah. আসলে এই মানুষের সম্পর্কে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে, আমরা না বলি, কখনো কখনো থামতে হয়। এইবার এসেছেন শাকিল ভাই, বলুন। পিছনে থেকেই শুনবো, সমস্যা নেই। পরে যখন আমি প্রথমে আমার চিন্তা, আমি রাব্বানির ইন্দ্রতার মাধ্যমে ছিলছি, তো ইন্দ্রতা আমাদের সাথে যাওয়ার কথা ছিল, ফাঙ্কুরি যাইতে পারে নাই গত বছর, যেটা আপনি ছিলেন আমাদের টিমে মুরাদ্দা। তো তখন ওরে আমি একটা জিনিস বলছিলাম যে দেখো রাব্বানি, এই পিচে তুমি যদি ওভারে 9-8 রান করে দাও আমার কোনো সমস্যা নাই, তুমি 2 ওভারে 20 রানের নিচে রাখছো, আমি খুশি, আমি হ্যাপি না। সে ওই কথাটা স্টিক থেকেই আমার ডেলিভার দিছিল। আর ছেলেটা ব্যাটিং এর সময় অনেক সময় দেখা যায় যে সে আপনার আনএক্সপেক্টেড থিং করে ফেলবে, লাইক লাস্ট জিপিএল এ সে একেবারে 4টা ছক্কা মারছিল।
আমরা অলমোস্ট জিতে গেছিলাম ম্যাচটা, হুম, কিন্তু আনলাকিলি পারি নাই। হুম। তো দুই দিকে ওর উপর ভরসা করা যায়, হয়তো মাঝে মাঝে দেখা যায় সে একটু মানে অন্যদিকে মনোসংযোগ করে ফেলে, কিন্তু যখন ফুল সেন্সটা দেয় বা ফুল ফোকাসটা দেয় বোলিং এর উপর, হি ইজ এ ভেরি ডেঞ্জারাস বোলার, হি ইজ এ ভেরি ডেঞ্জারাস বোলার। good. দাদা? আমি পুরোপুরি হবে একমত শাকিল ভাইয়ের সাথে। আরেকটা বিষয় আমি যুক্ত করতে চাই যে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে রব্বানি অ্যাজ এ টিমমেট খুবই ইমোশনাল একটা ছিল, ক্রিকেটের প্রতি প্রচন্ড রকমের ডেডিকেশন। তারপরে হচ্ছে যে ইভেন মানে একটা মজার বিষয় হচ্ছে সে ব্রেমেন থাকে, এখন নতুন কেউ আসলে সে ফার্স্টই দেখে যে ওই প্লেয়ারটার কোনো ক্রিকেটের সাথে তার কোনো পরিচিতি আছে নাকি। হুম, তার যদি পায়, তাকে স্টেট যদি ভালো পায়, তখন সে নিজে গিয়ে বলে যে তোর কি হেল্প লাগবে আমি নিজে থেকে করুম। এরকম এরকম একটা ম্যাডনেস তার আছে। আর তার সাথে অলওয়েজই খেলতে পারা একটা খুবই আনন্দের বিষয়, যে মানে আমরা একটা খুবই আনন্দঘন মুহূর্ত পাস করতে পারি when we play together. ইভেন কিছুদিন আগে এই বার্লিনে ঈদ কাপ ছিল, তো ওইখানেও মানে আমরা এক টিমে ছিলাম না, তারপরেও মানে তার মুখ থেকে আমি শুনতে পাইছি যে আমার ফর্ম খারাপ যাচ্ছে, তো রাব্বানি চাচ্ছিল যে আমি যাতে ভালো বল করতে পারি। তো এটা আমার জন্য একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে হি উইশড ফর মাই গুড ওয়েলবিং। আর ডেফিনেটলি আমিও ভাইস ভার্সা, আমি ওর জন্য অলওয়েজই এটা কামনা করি। আর ডেফিনেটলি সে একজন ভালো মানে গ্রেট টিমমেট। আর ভাই যেটা বললো, সামটাইমস হি ইজ সো মাচ ডিস্ট্রাক্টেড দ্যাট হি কুড অলসো বি দ্য নাইটমেয়ার ফর দ্য বোলার্স অ্যাজ ওয়েল। তো ডেফিনেটলি হি ইজ এ ক্যাপাবল প্লেয়ার। এক্স্যাক্টলি। তো আমার আপনাদের মতো উনার সঙ্গে খেলার সুযোগ হয়েছে, কিন্তু ধরুন খেলার বাইরে সময় কাটানোর সুযোগটা খুব একটা হয় নাই, কারণ আমরা দুই শহরে বসবাস করি। আমার মনে আছে কোনো একটা টুর্নামেন্টে গত বছর সম্ভবত আমরা রুমমেট ছিলাম। আচ্ছা, Oh, ফ্রাঙ্কফুর্টে। he's is a hell of a fun. হিলারিয়াস। He is a hell of a fun. Even খেলার ভিতরেও ধরুন আমরা হ্যাঁ, বসে আছি, আমাদের দল ব্যাট করছে, ওর মুখ থেকে সব সময়ের জন্য কোনো প্রকার নেগেটিভ কথা ওর মুখ থেকে শোনাই সম্ভব না, বলতেই পারে না সে। সবচেয়ে খারাপতম সিচুয়েশনে দেখবেন এমন একটা কথা বলে ফেলছে, আমরা মেজাজ হ্যাঁ, খারাপ হয়ে আছে, টিমের অবস্থা খারাপ, কিন্তু না ট্রু, হেসে ভেরি থাকে না। ট্রু। হিউমার মানে ওর একটা ভালো হিউমার আছে। মাঝে মধ্যে মনে হয় বাইরে ভাই টাইমিং এত ভালো কেমনে করেন, মুখ দিয়েও। খুবই চমৎকার একজন মানুষ। তারপরে এই যেন কে, একে আমি বলি পকেট ডায়নামো। দীপ্ত। আচ্ছা, আমি তো এখন প্লেয়ার দেখে তো একটু আগে তো আমি ভাইরে বলতেছিলাম যে আমাদের মধ্যে সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে যে আমাদের পার্সোনাল বন্ডিং, কিন্তু এখন তো প্লেয়ার যারা দেখতেছি আমার তো মনে হয় যে আমাদের যদি দিন থাকে আমরা যে কাউকে হারাতে পারি। মানে আমাদের প্লেয়ার তো খারাপ না ভাই, দীপ্ত তো মানে ওয়ান অফ দা ক্লাস প্লেয়ার্স। এক্স্যাক্টলি। আর সে হচ্ছে দেশেও তার নানান ধরনের স্টেট আছে, দেশে তার এক্সপিরিয়েন্স আছে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলার, আমি পার্সোনালি মিশে ওর থেকে জানতে পারছি। আর সেটার প্রতিফলন আমরা দেখতে পাইছি বিভিন্ন রকমের ম্যাচ গুলাতে, বিভিন্ন টুর্নামেন্টে। এবং সে হচ্ছে খুবই ক্লাস প্লেয়ার। মানে শাকিল ভাই একটা কথা বললো যে আমাদের বর্তমানে যারা ক্রিকেট খেলি তাদের মধ্যে দেখা যায় যে আমরা শরীর দিয়ে খেলি কিন্তু মাথা দিয়ে আমরা কম খেলি, কিন্তু এই প্লেয়ারটা তার সাথে মানে তার বিপরীত এই স্টেটমেন্টের সাথে, সে সমস্ত সময় মাথা দিয়েই খেলে। তার ক্লাসিক যে ড্রাইভ গুলা থাকে, তারপরে হচ্ছে তার মানে কনসিস্টেন্সি, এগুলা, ইভেন তার স্টেট এটাতে যদিও একটু মিক্সড আছে, কারণ এখানে আপনার এই শর্ট পিচের কিছু স্টেট এখানে যুক্ত হয়েছে। তাছাড়াও মানে সে খুবই একজন ভালো প্লেয়ার, এবং তার মধ্যে যে পরিমাণ সম্ভাবনা যেটা আমরা বিভিন্ন ম্যাচে দেখছি, আমার মনে হয় যে আমাদের টিমের জন্য সে একটা বড় অ্যাসেট। ও, আমি পোলাটারে বলি ছোট কাঁচামরিচ, খুবই ঝাল বেশি। সে পাওয়ার প্লেতে খুবই এফেক্টিভ। সিম্পলি আই উইল পুট দ্যাট। সে যদি আমার 2 ওভারই খেলে আমার জন্য না, 2 ওভার খেললে একটা বাজে শট সে খেলবে না। তার মানে আমরা তাকে হয়তো আপনার দলের ওপেনার হিসেবেই দেখতে পারি। তো আমারও সৌভাগ্য হয়েছে আর কি ওর সঙ্গে খেলার। ডেসপারেটসে আমি ইন্দ্রজিৎ আমরা যখন খেলি, এই জামানায় টাইমিং বেস্ট প্লেয়ার খুবই কম, কিন্তু ওর ব্যাটিংটা না লাইক অ্যাজ স্মুথ অ্যাজ বাটার। সে সুন্দর করে ডিপ মিড উইকেটের প্রতি তুলে দিতে পারে, এবং একটা জিনিস, সে ওয়ান সাইডেড না, সে অফ সাইডেও চমৎকার করে খেলতে পারে। এইটার চাইতে ভালো কোয়ালিটি আমাদের লেভেলে ক্রিকেটে আর কি হতে পারে? কারণ একজন বলার চিন্তা করবে ওকে ও বডিতে স্ট্রং, তাহলে আমি একটা আউটসাইড অফ ট্রাই করি, সে ওখানেও পারদর্শী। হি উইল বি রিয়েলি টাফ টু হ্যান্ডেল ফর দ্য বোলার্স। ইট ডাজন্ট ম্যাটার এগেইনস্ট মি অর এগেইনস্ট সামওয়ান এলস অর ফর মি, বাট এ গ্রেট পটেনশিয়াল। আমরা যেভাবে ক্রিকেট খেলতেছি বুড়ো বয়সে এসে, তো ওর সম্ভাবনা আরো বেশি আছে।
ওকে, আমরা নেক্সট যাই। দাদা বলেন সৈকত মাতৃনিয়া আরেক স্তম্ভ বিমেনের। এই তো আমি চাবো যে আমি বলার পরে শাকিল ভাই কিছু বলুন। শাকিল ভাই হ্যাঁ যেটা বললো আমাদের স্তম্ভ, এবং সৈকতের হচ্ছে জার্মানিতে ওর এক্সিস্টেন্স হচ্ছে অলমোস্ট 2 ইয়ার্স। তো 2 বছর আগে আমরা ব্রেমেনে তো অনেকদিন আগে থেকে, তো ব্রেমেনে আমি ব্রেমেন করতেছি কারণ ব্রেমেনের প্লেয়ার সাথে আমার বেশি ওতপ্রোত সম্পর্ক, তাই জন্যই বলতেছি। তো 2 বছর আগে ব্রেমেন কোনো একটা প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করব সেটা আমরা শুধু ভেবেই গেছি, সেটা কখনো এক্সিকিউশনে আসেনি। সেটা শাকিল ভাইয়ের একটা অনেক বড় কমপ্লেইন ছিল আমাদের টিমের প্রতি, যে হচ্ছে যে ব্রেমেন টিম শুধু শর্ট পিচে পার্টিসিপেট করে, শর্ট পিচ খেলে, ফুল পিচের প্রতি কোনো আগ্রহ নাই, ফুল পিচের প্রতি খুব অনীহা। তো সৈকত ইজ দ্য পারসন হু মেড দ্য থিং হ্যাপেন, যেটা হচ্ছে যে ও ফার্স্টে সেই হচ্ছে আমাদের প্লেয়ার গুলাকে একত্রিত করছে। আমি বলবো যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তারপরে হচ্ছে যে আপনার প্র্যাকটিস বলেন, মেইন ম্যাচ বলেন, সেই ক্ষেত্রে যে সময় দিতে হয়, সেটা সৈকতের থেকে ভালো সময় ব্রেমেনে কেউ দিছে আমি দেখি নাই। আর ব্রেমেনের টিমটা যে গঠন হয়েছে, ইভেন আমাদের টিমের যে নামকরণ করা হয়েছে, তো এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সৈকত পালন করছে, যেটা আমি নানান সময় নানান জায়গাতে খেলছি শাকিল ভাইয়ের থ্রুতে, হামবুর্গের হইয়া, ব্রেমেন, বার্লিনের হইয়া, কিন্তু আমি টিম ফর্ম করতে পারিনি। এটা আমার অনেক বড় একটা ব্যর্থতা, কিন্তু সৈকত সেই জিনিসটা করে দেখাইছে। আর ও একটা হ্যান্ডি ব্যাটসম্যান এবং রাইট আর্ম মিডিয়াম পেস বোলারও। তো এই ক্ষেত্রে মানে ওর এভারেজ বলেন, ওর ক্রিকেটে ওর নলেজ খুব ভালো, ক্রিকেটের প্রতি ইমোশন ওর অনেক বেশি, আর একটা গুড হিউম্যান বিং। তো ডেফিনেটলি যে প্রতিবারের মতো আমার এইবারও বলা যে উই আর অলসো ভেরি লাকি টু গেট হিম ইন আওয়ার টিম। চমৎকার। শাকিল ভাই, আপনার মতামত ইন্দ্রজিৎ দাও জানতে চাই। সে অনেক দিকে খেলে, কিন্তু ওর একটা শট আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে বলারের মাথার উপর দিয়ে শটটা স্ট্রেট ব্যাটে। তো সবাই ম্যাক্সিমাম ক্রস খেলতে পছন্দ করি, কিন্তু সেই বলটারে স্ট্রেট খেলতে ভালোবাসে। আর আমার এখন মনে হচ্ছে লাস্ট ইয়ারে আমরা খেলছিলাম প্রথম লং পিচে পোলাপাইন খেলছিল। প্রথম দিকে হয়তো ওর ব্যাটে রান আসে নাই, কিন্তু সে ওর আসল চেহারাটা দেখাইছে। সেটা হচ্ছে যে হামবুর্গে একটা টুর্নামেন্ট ছিল, হাউ কাপ, ওইখানে গিয়ে আমরা সবাই ফ্লপ মারতেছি, সে একাই দলের ফাইনালে, এবং সে ফাইনালে একাই নিজে পারফর্ম করছে। আমি বলারদের বলবো বি কেয়ারফুল। ওকে, খুবই চমৎকার। এই ইনসাইট গুলো ডেফিনেটলি একটা মানুষকে পরিচয় করায় দেয় আর কি। তো আসুন আরেকটা চেনা মুখ। সুমন ভাই। জি, কিন্তু অনেকদিন ভাইরে দেখি না। ধন্যবাদ আপনাদেরকে, যে আপনাদের কারণে ভাইকে আবার আমরা দেখতে পারবো মাঠে। সুমন ভাইটা আমি আসলে বলি, উনি লাস্ট ইয়ারেই ওল্ডেনবুর্গে মুভ করছে, বিমানের পাশে শহর। সেই থ্রুতে আমাদের নর্থের টিমে ওনাকে সবাই চেনে মোটামুটি, বার্লিনে বলেন। উনি খুবই ভালো একজন অফ স্পিনার। এই যে ঈদ কাপে যে মাঠের লেন্থটা ছিল বা সীমানাটা ছিল, সেই অনুযায়ী উনি খুবই ইফেক্টিভ একটা বলার হবে। এবং আমি মনে করি যদি ওনার দিন হয় যেদিন, তাদের ম্যাটার, ওনার এমনও রেকর্ড আছে, উনি এই আপনাদের বার্লিন প্রিমিয়ার লিগে সেরা বলার হয়েছে একবার, সবচেয়ে উইকেট হাইয়েস্ট উইকেট দাঁড়িয়ে। তো আমরা ওই সুমন ভাই আবার চাই। হয়তো উনি একটু প্র্যাকটিসে নাই, ফ্যামিলি নিয়ে ব্যস্ত, তারপরেও যতটুকু পারতেছে উনি গোল্ডেন বুথে কাজ শেষ কইরা 2 ঘন্টা জার্নি কইরা প্রিমিয়ার লিগে প্র্যাকটিস করতেছে। আই এম এক্সপেক্টিং দ্য বেস্ট ফ্রম হিম, দ্যাটস ইট। এবং খুবই ভালো একটা অমায়িক মানুষ। উনি যেহেতু আমাদের টিমের লাস্ট, তো আমাদের টিমের ক্ষেত্রে একটা জিনিস বলতে হয় যে আমরা সবাই এইখানে স্টারডম বলেন বা ক্রিকেট বলেন, সব থেকে এগুলো আলাদা করে এফার্ট হইতেছে আমাদের, যে আমরা টিম প্লেয়ার কিনা। আমরা যদি টিম প্লেয়ার হই, আমরা নিজেদেরকে বলবো আমরা ব্ল্যাক হর্স বা ডার্ক হর্স, হোয়াট এভার ইউ কল। আমাদের এই জিনিসটা যখন একত্রিত হবে, আমরা যে কাউকে হারিয়ে দিতে পারবো। আমাদের কোনো স্টার প্লেয়ার নাই, আমরা সবাই সেম, এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের মধ্যে টিম বন্ডিংটা। এইটাই হচ্ছে আমাদের মেইন শক্তি। এক কথায় অসাধারণ। তো আমরা পেয়ে গেলাম প্লেয়ার পরিচিতি, এখন বাকিটা তো খেলা হবে মাঠেই। কিন্তু এত সুন্দর করে আপনি এবং আপনারা যে আপনাদের প্লেয়ারদেরকে পরিচয় করে দিলেন, এবং প্রত্যেকটা প্লেয়ারের স্ট্রেংথ থাকে, উইকনেস থাকে, কিন্তু আপনারা শুধুমাত্র প্লেইং অ্যাবিলিটি নয়, আপনারা এটাও লক্ষ্য দেখেছেন যে হু ইজ এ টিম ম্যান। So probably in a sports like cricket that matters the most, because I think like cricket is kind of a like selfish game, right? Because not everyone will get equal chance on each and every match, but still you have to be there for your team. You have to do whatever it takes to make your team comfortable, make your team win, even if you're not in the like playing 11, even if you're sitting, still you can cheer up, you can help your team by motivating them,
by giving them inspiration, sometimes some tips and tricks, so many things. Though only 11 players play inside of the field, but it's the game of the whole troop. And that's the beauty of this game. Of course, sometimes it can backfire as well. That's how we accept cricket. শুধুমাত্র প্লেইং অ্যাবিলিটি নয়, আপনারা এটাও লক্ষ্য দেখেছেন যে হু ইজ এ টিম ম্যান. So probably in a sports like cricket that matters the most, because I think like cricket is kind of a like selfish game, right? Because not everyone will get equal chance on each and every match, but still you have to be there for your team. You have to do whatever it takes to make your team comfortable, make your team win, even if you're not playing, you're not in the like playing 11, even if you're sitting still, you can cheer up, you can help your team by motivating them, by giving them inspiration, sometimes some tips and tricks, so many things. Though only 11 players play inside of the field, but it's the game of the whole troop. And that's the beauty of this game. Of course, sometimes it can backfire as well. That's how we accept cricket. অসাধারণ অসাধারণ একটা আমি বলবো সেশন গেল আপনাদেরকে নিয়ে. আমি যখন শুরু করেছিলাম, বিশ্বাস করুন আমি ভাবিনি যে এত পরিমাণ উপভোগ এই টকশো বলেন, ইন্টারভিউ সেশন বলেন, এইটা আমি করবো. সো রিয়েলি আই এম সেইং ইট ফ্রম দ্য বটম অফ মাই হার্ট. আমার মনে হয়েছিল যে যেটা আমি টুকটাক করি, যে সবার স্ট্যাটস নেব, এটা করব, হয়ে যাবে কাইন্ড অফ লাইক গেটিং থিংস ডান. বাট আই রিয়েলি রিয়েলি এনজয়েড অ্যান্ড আই হ্যাড অল দ্য ফান. সো আপনাদের দুজনকে আসলে আসলে অনেক ধন্যবাদ. রব্বানী ভাই যতক্ষণ ছিলেন তাকেও ধন্যবাদ. তো আমরা এখন এটা ইতি টানবো. তো ইতি টানার আগে ইন্দ্রজিৎ দা, আপনার যদি কিছু বলার থাকে. মুরাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে একটা ভালো আনন্দঘন সময় কাটাতে পারছি আমরা একসাথে. আর হ্যাঁ, এই যে একটা ভিডিও রেকর্ড হয়ে রয়েছে, আমরা কালের সাক্ষী হয়ে থাকবো চিরকাল. এটা ভাবলেই তো ভালো লাগতেছে. আর ক্রিকেট বোদ্ধাদের সাথে কথা বলতেছি, আমার যতটুকু জ্ঞান আছে তারপরও আপনাদের থেকে অলওয়েজই আমার কাছে মনে হয় যে অলওয়েজ একটা লার্নিং পিরিয়ড থাকে when I first time with you. তো ডেফিনেটলি এটাও একটা সময় ছিল আপনাদের সাথে কথা বলা, আপনাদের সাথে সময় কাটানো. তো থ্যাংক ইউ মুরাদ ভাই, থ্যাংক ইউ শাকিল ভাই এখানে আমাকে টেনে আনার জন্য. আপনার যোগ্যতা বলেন, আপনার মানসিকতা বলেন, ওগুলোই আপনাকে টেনে এনেছে, আমরা কিছু করিনি. শাকিল ভাই, এই কনক্লুডিং আপনার রিমার্কস এর আগে জাস্ট টুর্নামেন্ট নিয়ে আর যদি দুটো কথা বলেন অন্যান্য টিমের উদ্দেশ্যে, তারপরে আপনি আপনার কনক্লুডিং রিমার্কসটা দেবেন. তো টুর্নামেন্ট উদ্দেশ্যে প্রথমে রাকিব ভাইয়ের ধন্যবাদ দিতে হইব, কোনো কথা নাই এই ক্ষেত্রে. ওনার সাথে যারা আছেন তাদেরকেও, সাথে হচ্ছে যে নর্থ সাউথ বা ইস্ট আলিম ভাই বা সাগর ভাই বা যারা আছেন সাইফুল ভাই বা অনেকেই আছেন, সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ. আপনারা কষ্ট করে আপনাদের টিমটা ম্যানেজ করছেন, টিম ফর্ম করছেন, মাঠে দেখা হবে আশা করি. সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা বাঙালি, তো আমরা যারা চেষ্টা করবো যে আমাদের টিম থেকে সর্বোচ্চ রেসপেক্ট দেওয়ার, এটা হচ্ছে আমাদের মেইন মোটিভ থাকবে. আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা খেলাটা এনজয় করবো, কারণ এটা প্রথম এই টাইপের একটা টুর্নামেন্ট হচ্ছে. আমরা 4টা টিম মিলে সর্বোচ্চ দেবো, সেটা হচ্ছে যে একটা স্মরণীয় টুর্নামেন্ট হয়ে থাকবে. তো দেখা হবে 31 তারিখের মাঠে. সবাই সুস্থ থাকেন সেই পর্যন্ত. আর আরেকটা হচ্ছে আপনাকে ধন্যবাদ দিতে হয়, কারণ হয়তো বা আমার বয়স চলতেছে মনে করেন 10 বছর, আপনার বয়স 15 বছর, 5 বছর পর আমরা ক্রিকেট খেলবো না. তো এই যে আপনি যে ভিডিওগুলো করতেছেন বা আপনার যে প্রত্যেকটা খেলা আপনি সম্প্রচার করতেছেন, সেগুলো হয়তো বা আমি আমার মেয়ের সাথে বসে দেখবো, আপনি আপনার ছেলে মেয়ে বা যেই হোক বা বউ whatever বসে দেখবেন, সেটা একটা স্মৃতি. কিন্তু আপনি এটা করার আগে এটা কারোর মাথায় ছিল না, কেউ ওইটা করে নাই. এটার জন্য আসলে আপনাকে বিশেষ অসংখ্য ধন্যবাদ দিলেও কম হবে আপনাকে. কিন্তু সর্বোচ্চ বলে ভাই, আপনার এই যে ভিডিওটা করেন, একদিন আমার মনে আছে আমার মেয়ের সাথে এখানে বসে দেখতেছিলাম, সে আমার দেখার পর বাবা কইতেছে. মানে এই যে যেটা পাওয়া, মানে এটা আসলে আনবিলিভেবল. আপনাকে অসংখ্য ধন্যবাদ মুরাদ ভাই. আপনার নিজের কষ্ট করে সবকিছু করতেছেন, এরকম কেউ করে না, টু বি ভেরি অনেস্ট. আপনাকে অসংখ্য ধন্যবাদ. থ্যাংক ইউ. তো এই যে অনেকে আমাকে বলে যে ভাই এগুলো কেন করেন, সময় অর্থ সবকিছুর অপচয় কেন করেন, অন্যরা খেলছে মজা করছে, আপনি কেন এই পাশ থেকে ও পাশে দৌড়ান. খুব সম্ভবত এই যে এরকম একটা কথা আপনি যেটা বললেন, যে আপনার মেয়ে খেলা দেখতে দেখতে যখন বাবা বলে ডাকে,
তো এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে? তো আমার ইচ্ছাই ছিল অ্যাকচুয়ালি টু ক্রিয়েট মেমোরিজ। আজকে তাহলে শেষের আগে 2 মিনিট বলে নিই যে কেন আমার এই উদ্যোগটা ছিল আর কি। আমাদের ইন্টারন্যাশনাল হিরোজ আছে, বিরাট কোহলি বলেন, বাবর আজম বলেন, মিচেল স্টার্ক বলেন, বুমরা বলেন, শাহিন শাহ আফ্রিদি বলেন, হু এভার। আমি অলওয়েজ চিন্তা করতাম যে অফকোর্স উই চেরিশ দেম, বাট হাউ ক্যান উই ক্রিয়েট আওয়ার ওন হিরোজ দ্যাট উই ক্যান ওয়াচ ইট অ্যান্ড লিভ দ্যাট মোমেন্ট এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন। শাকিল ভাই যেটা বললেন, একদিন আমরা অবশ্য হায়াত থাকলে আমরা একদিন বুড়ো হয়ে যাব, তো আমাদের নিজের সন্তান অথবা দেখা যাবে আমাদের নাতি নাতনি পর্যন্ত আমরা যদি যেতে পারি, তো তখন আমরা ওই সময়ও যদি ইউটিউব এক্সিস্ট করে, দিস ভিডিওস আর মেমোরিজ উইল এক্সিস্ট। সো দ্যাটস দ্য অনলি গোল আই ওয়াজ রানিং অ্যান্ড আই এম স্টিল রানিং। আমি চেষ্টা করব যতদিন পারি। আমি যদি কখনো না পারি, আমি এটাও প্রত্যাশা করব যে আমি যত দূর নিয়ে গেলাম হয়তো আরেকজন ঠিক এখান থেকে পরবর্তী যাত্রাটা করবেন আর কি। তো এটার একটাই উদ্দেশ্য যে আমরা আমাদের স্মৃতিটা অমর করে রাখতে চাই, আমরা আমাদের হিরোকে চেরিশ করতে চাই, আমাদের হিরোর সাকসেস দেখতে চাই, আমাদের হিরোর ফেইলিওর দেখতে চাই, এবং জাস্ট মেমোরি ফর এ লাইফ টাইম আমরা এটা রাখতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারাও অনেক অনেকভাবে আমাকে সহযোগিতা করেন। অনেক সময় ইচ্ছা থাকলেও হয়তো করা যায় না, কারণ রেসপন্সিবিলিটিস থাকে। তো সবকিছু মেনে নিয়ে করতে হয়, চলতে হয়। দেখা যাক, আমরা দিন গেলে ভালোই করব, খারাপ হওয়ার তো আর কোনো কারণ দেখি না নাকি। কিছুটা ইমোশনাল মানে নোটে শেষ করতে হচ্ছে, কিন্তু যখন মাঠে খেলা হবে, there is only one emotion. It's all about winning or losing. No matter whatever you see, these guys are smiling, but once you see them inside of the field, they're a different kind of personality. And that shows professionalism, because outside of the field, of course, you're humble, you're kind, but inside of the field, you're ferocious, you're ruthless. And that's what cricket also teaches us. Play your role based on your position. So, আপনাদের প্রতি অনেক 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 শুভকামনা টিম নর্থের প্রতি। Whoever wins, may the best win, and may the best team represent the Asia Cup. আপনাদের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। So, goodbye boys, see you on the field. Good. ভালো থাকেন না মুরাদ ভাই, থ্যাংক ইউ, ইন্দ্রদা, চাও চাও। Bye-bye. ইটস এ প্রিটি গুড আইডিয়া আমি বলবো। এই টুর্নামেন্টের জয়ের উপরে আরেকটা বিষয় যে নির্ভর করবে, তো আমাদের বাংলাদেশ থেকে একজন 11 জন সিলেক্ট করা একটা কোয়াইট টাফ বিষয়। আমি ভাই এর সাথে পুরোপুরি একমত না। যে দল চ্যাম্পিয়ন হবে হুম, সেই দলের ক্যাপ্টেন যদি চায় অন্য টিম থেকে প্লেয়ার নিয়ে এশিয়া কাপে খেলবে, সে নিতে পারবে। সবাই ভালো ভাই, সব টিমই আমার কাছে সমান। গতবারে জিপিএল এ বলটা একটু পাতলা ছিল, মূলকভাবে 10 ওভারে এমন হয়েছে যে 190 রানও হয়েছে। এইবার ঈদ কাপে যেটা হয়েছে, বলটা একটু মানে টেপ একটু ওয়েট বেশি ছিল, যার কারণে তুলনামূলকভাবে একটু কম রান হয়েছে। সব ব্যাটসম্যানের খেলা, মানে বোলারদের জন্য কিছু রাখা উচিত। এখন একটু যদি বলটা একটু ভারী হয়, তাহলে তুলনামূলকভাবে একটা বোলিং এর জন্য অনেক কিছু ওখানে থাকে। বোলিং করে আমাদের একটু নিজেকে দেখাইতে হবে ওখানে। এই সিজনে গুরুত্বপূর্ণ 2টা টুর্নামেন্টে পার্টিসিপেট করছি, তো 2টা ফরম্যাটে আমার কাছে মনে হয়েছে যে ফিল্ডের যে সাইজ ছিল সেটা ঠিক ছিল। কি এমন অপরাধ আমরা যারা বোলার, একটা বোলার 1 ওভারে 6টা সুযোগ পাওয়ার পরেও ক্রিকেটটা কেন ব্যাটসম্যান গেম হয়ে গেল? আপনার হাতে ছোট্ট একটা বল আছে, আর ব্যাটসম্যানের কাছে এত বড় একটা লাগা, মানে কি কাঠের তক্তা আছে, কাঠ আছে, এত বড় একটা কাঠের তক্তা দিয়ে যখন মারে ভাই, ছোট জিনিস বড় জিনিস দিয়ে মারতেছে, লাগতেছে। যদি কোনো বোলার ফর এক্সাম্পল আপনার ওর বোলিং এ ভেরিয়েশন আনতে পারে, বেসিক স্টিক থাকতে পারে, দেন এটা সেই বল হোক আর ক্রিকেট বল হোক, সে যে কোনো কিছুতে পারফর্ম করতে পারবে। তাহলে আমরা কি অ্যাকচুয়ালি ক্রিকেটটা ব্রেন দিয়ে কম খেলি এবং বডি দিয়ে বেশি খেলি? বিটার ট্রুথ। 7-8 বল আপনি ট্রবিশন করে দিয়ে আসছেন একটা টিমকে 10 ওভারের ম্যাচে, না? কি মনে হয় যে আর কি কি কারণে উনার ইকোনমি রেট আমাদের সবার চাইতে এত ভালো? যে উনি প্র্যাকটিসকে সবসময় গুরুত্ব দেয়। তো শাকিল ভাই ইভেন যখন মানে এবার যখন বেবি হবে, মানে সন্তান সম্ভব যখন ভাবি, ইভেন তখন উনি প্র্যাকটিস করছে এবং হচ্ছে যে টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। তো উনার একটা ইমোশনের জায়গা হচ্ছে ক্রিকেট। কারো হয়তো স্পিড আছে কিংবা প্রপার ব্রেন নাই, ইজ এ প্রপার ক্রিকেটার। থেকে দেখে আসলো রব্বানি।
আমাদের টিমের সবচাইতে বড় যেই আপনি যদি শক্তি বলেন সেটা হচ্ছে যে আমার মনে হয় যে পার্সোনাল রিলেশন। এই কথাটা আমি মোটামুটি দেখি যে সবগুলা টিমই বলে কিন্তু সবসময় এক্সিকিউটেড হয় না। কিন্তু ওনার মাঝে একটা ক্লাসিক একটা খেলা আছে, অমিত দা যে কোনো টিমের জন্য একটা অটো চয়েস হতে বাধ্য। ক্রিক হিরোজ স্ট্যাটস অনেক সময় সবকিছু প্রদর্শন করে না। তো বলা যেতে পারে যে একটা চমক। খুবই দুর্দান্ত একজন ভালো বোলার, 5-6টা ছক্কা মেরে উনি চলে আসবে সেরকম একটা ক্যাপাবিলিটি ওনার মাঝে আছে। দিনটা যেদিন ওনার সামনে কেউ দাঁড়াইতে পারবে না ব্যাটিং এ। উনি খুব দুর্দান্ত লেভেলের ওভারে 2-1টা ইয়র্কার মারে, যেগুলো আসলে একটা ব্যাটসম্যানের জন্য ফিরানো খুবই কষ্ট। মানুষের ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা আছে, জীবনে অনেক প্রবলেম থাকে, সবগুলার এক সাইডে রেখে মানুষ খেলতে আসে। এই মানুষ হচ্ছে সেটা। এত ফাইনেস্ট এন্ড স্মুথেস্ট, এত সুন্দর করে কেউ রান আপ নেয় না। কিন্তু ওনার রান আপের প্রেমে পড়ছি আমি, টু বি ভেরি অনেস্ট। আমরা ফার্স্টে গেলাম হচ্ছে এই রেকলিংগেন হাউসে ঈদ কাপে খেলার জন্য। তো আমরা একটু দেরি করে পৌঁছাইছি, জুয়েল ভাই আগেই পৌঁছায় গেছে। তো এই সিজনে দূর থেকে জুয়েল ভাইকে দেখে আমরা চিনতে পারতেছি না। তো তো অমিত দা বলতেছে, আচ্ছা ওই চিকন করে ছেলেটাকে। তো আমার দেখা সবচাইতে ভালো টিমমেট, অসম্ভব রকমের জেন্টলম্যান, অসম্ভব রকমের ক্রিকেট সেন্স রাখে, অসম্ভব রকমের ভালো ব্যাটসম্যান, অসম্ভব রকমের ভালো ফিল্ডার, অসম্ভব রকমের ভালো টিমমেট। তো আমি বলবো উনি বিগ ম্যাচ প্লেয়ার। একটা ব্যাটসম্যান প্রতি ম্যাচে কোনোদিনও রান করতে পারবে না, ইম্পসিবল। ক্রিকেট স্পোর্টস ইজ নট এ সায়েন্স, ইটস অ্যান আর্ট, and every time the performance will differ from the previous one. লাইক লাস্ট জিপিএল এ সে একেবারে 4টা ছক্কা মারছিল, আমরা অলমোস্ট জিতে গেছিলাম ম্যাচটা, কিন্তু আনলাকিলি পারি নাই। রব্বানি অ্যাজ এ টিমমেট খুবই ইমোশনাল একটা ছিল। Sometimes he is so much distracted that he could also be the nightmare for the bowlers as well. কোনো প্রকার নেগেটিভ কথা ওর মুখ থেকে শোনাই সম্ভব না, বলতেই পারে না সে। আমি পোলাটারে বলি ছোট কাঁচামরিচ, খুবই জাল বেশি। এই জামানায় টাইমিং বেস্ট প্লেয়ার খুবই কম, কিন্তু ওর ব্যাটিংটা না লাইক অ্যাজ স্মুথ অ্যাজ বাটার। শুধুমাত্র প্লেইং অ্যাবিলিটি নয়, আপনারা এটাও লক্ষ্য দেখেছেন যে হু ইজ এ টিম ম্যান। So probably in a sports like cricket that matters the most, because I think like cricket is kind of a like selfish game, right? Because not everyone will get equal chance on each and every match, but still you have to be there for your team. You have to do whatever it takes to make your team comfortable, make your team win, even if you're not in the like playing 11. Even if you're sitting still, you can cheer up, you can help your team by motivating them, by giving them inspiration, sometimes some tips and tricks, so many things. Though only 11 players play inside of the field, but it's the game of the whole troop. And that's the beauty of this game. Of course, sometimes it can backfire as well. That's how we accept cricket. আমরা যারা চেষ্টা করবো যে আমাদের টিম থেকে সর্বোচ্চ রেসপেক্ট দেওয়ার, এটা হচ্ছে আমাদের মেইন মোটিভ থাকবে। এই যে ভিডিওটা করেন, একদিন আমার মনে আছে আমার মেয়ের সাথে এখানে বসে দেখতেছিলাম, সে আমার দেখার পর বাবা বাবা কইতেছে। মানে এই যে যেটা পাওয়া, মানে এটা আসলে আনবিলিভেবল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন আমার এই উদ্যোগটা ছিল আর কি, আমাদের ইন্টারন্যাশনাল হিরোজ আছে, বিরাট কোহলি বলেন, বাবর আজম বলেন, মিচেল স্টার্ক বলেন, বুমরা বলেন, শাহিন শাহ আফ্রিদি বলেন, হু এভার। আমি অলওয়েজ চিন্তা করতাম যে অফকোর্স উই চেরিশ দেম, বাট হাউ ক্যান উই ক্রিয়েট আওয়ার ওন হিরোজ দ্যাট উই ক্যান ওয়াচ ইট অ্যান্ড লিভ দ্যাট মোমেন্ট এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন। শাকিল ভাই যেটা বললেন, একদিন আমরা অবশ্য হায়াত থাকলে আমরা একদিন বুড়ো হয়ে যাব, তো আমাদের নিজের সন্তান অথবা দেখা যাবে আমাদের নাতি নাতনি পর্যন্ত আমরা যদি যেতে পারি, তো তখন আমরা ওই সময়ও যদি ইউটিউব এক্সিস্ট করে, দিস ভিডিওস আর মেমোরিজ উইল এক্সিস্ট। সো দ্যাটস দ্য অনলি গোল আই ওয়াজ রানিং অ্যান্ড আই এম স্টিল রানিং। আমি চেষ্টা করব যতদিন পারি, আমি যদি কখনো না পারি আমি এটাও প্রত্যাশা করব যে আমি যত দূর নিয়ে গেলাম হয়তো আরেকজন ঠিক এখান থেকে পরবর্তী যাত্রাটা করবেন আর কি। তো এটার একটাই উদ্দেশ্য যে আমরা আমাদের স্মৃতিটা অমর করে রাখতে চাই, আমরা আমাদের হিরোকে চেরিশ করতে চাই, আমাদের হিরোর সাকসেস দেখতে চাই, আমাদের হিরোর ফেইলিওর দেখতে চাই, এবং জাস্ট মেমোরি ফর এ লাইফ টাইম আমরা এটা রাখতে চাই। যখন মাঠে খেলা হবে, there is only one emotion, it's all about winning or losing.
no matter whatever you see, these guys are smiling, but once you see them inside of the field, they're a different kind of personality, and that shows professionalism. Because outside of the field, of course, you're humble, you're kind, but inside of the field, you're ferocious, you're ruthless. And that's what cricket also teaches us. Play your role based on your position. So আপনাদের প্রতি অনেক 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 শুভকামনা টিম নর্থের প্রতি। Whoever wins, may the best win and may the best team represent the Asia Cup. আপনাদের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। So goodbye boys, see you on the field. ভালো থাকেন মুরাদ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চাও চাও। Bye bye.